হ্যালো বন্ধুরা, টিচিং যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি কেশব এবং আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা পেডাগজি সেকশনের আরও একটি নতুন সিরিজের প্রথম ভিডিও, যেটি 16 ডিসেম্বরের অনলাইন শিফটে এসেছিল, এই প্রশ্নগুলো আমরা দেখব এবং যেগুলি আপকামিং সিটেট যে আসবে সেটিতে কিন্তু খুব কার্যকরী হবে। তো এই যে দেখেন, প্রথম যে কোয়েশ্চন, একজন ভাষা শিক্ষক সাধারণত কিছু প্রশ্ন করেন, তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন ইত্যাদির মাধ্যমে তিনি ক্লাস শুরু করেন, একে বলা হয়। মানে একজন শিক্ষক এসে ক্লাসে প্রথমে উনি প্রশ্ন করেন এবং উনার অভিজ্ঞতা ভাগ করেন। তো অ্যাকচুয়ালি এটি কি? এটি হচ্ছে পড়ার পূর্বের কাজ, মানে প্রি রিডিং টাস্ক। ঠিক আছে, তো পড়ার সময়ের কাজ হবে না, চলমান কাজও হবে না, পোস্ট রিডিং কাজও হবে না। ঠিক আছে, তো এটা হবে প্রি রিডিং টাস্ক। তারপরের প্রশ্ন দেখে নেব। এই যে দেখেন, প্রাথমিক স্তরে পড়ার ক্ষমতা মূল্যায়নের জন্য নিম্নলিখিত কোনটি সবচেয়ে উপযুক্ত? ঠিক আছে, তো প্রাথমিক স্তরে পড়ার ক্ষমতাকে মূল্যায়ন করার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত কাজ হবে? প্রথমে বলছে বর্ণমালা শনাক্তকরণ, এটা অবশ্যই হবে। তারপর বলছে বিরাম চিহ্নের সম্পর্কে জ্ঞান, এটাও হবে। নলেজ অফ পাঞ্চুয়েশন মার্কস নিশ্চয়ই থাকতে হবে এই ক্ষমতাটি, তখনই আমরা কিন্তু পড়ার ক্ষমতা মূল্যাঙ্কন করতে পারবো। তারপর 3 নম্বর বলছে লেখার বোধগম্যতা, মানে যে পাঠের মধ্যে যে লাইনগুলো লেখা থাকবে এগুলো পড়ে করে বুঝতে পারা। ঠিক আছে, লেখার বোধগম্যতা। তো এই লেখার বোধগম্যতার মধ্যে কিন্তু আমাদের বর্ণমালারও শনাক্তকরণ হয়ে যাচ্ছে এবং বিরাম চিহ্ন সম্পর্কে আমরা জেনে যাচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই দুটো অপশন কিন্তু এই সি নম্বর অপশনের মধ্যে অলরেডি ইনক্লুডেড আছে। তারপর বলছে ডি নম্বর অপশন পড়ার মাধ্যমে সাবলীলতা। তো পড়ার মধ্যে সাবলীলতা এটা হবে না, কারণ ছোটো ছোটো বাচ্চারা তো ফ্লুয়েন্সি ইন রিডিং সহজে আনতে পারবে না, ওরা বড় হলে এগুলো অটোমেটিক্যালি ওরা করতে পারবে। তো এটা হচ্ছে প্রথম প্রাথমিক স্তরের কাজ, যেটা হচ্ছে লেখার বোধগম্যতা, যে টেক্সটটি থাকবে এটা পড়ে করে বুঝতে পারা। ঠিক আছে, তো এই দুটো অপশনও এই লেখার বোধগম্যতার মধ্যে ইনক্লুডেড হয়ে আছে, গতিকে সব থেকে ভালো অপশন হবে এই অপশন নাম্বার সি। সিটেটের মধ্যে কিন্তু এটাই হচ্ছে ওদের মেইন পিন পয়েন্ট, কারণ এইখানে তিনোটি অপশন কারেক্ট আছে, তা হওয়া সত্ত্বেও কিন্তু সি নম্বর অপশনটি হবে পুরোপুরি সিটেটের আনসার কিতে দেওয়া। ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন 3 নম্বর, যোগাযোগমূলক ভাষা শিক্ষার প্রধান লক্ষ্য হলো। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যে আছে এটার প্রধান লক্ষ্য কি? তো এটার প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের স্থানীয় ভাষাবিদদের মতো কথা বলতে উৎসাহিত করা। তো স্থানীয় ভাষাবিদ মানে কি? যেমন মনে করেন আপনি ইংরেজি শিখতে চাইছেন, তো ইংরেজি শিখতে চাইলে আপনি যদি এখন মনে করেন ইউএস কান্ট্রিতে যে ভাবে ওরা ইংরেজিতে কথা বলে, তো আপনি কি সেইভাবে আপনাদের বাচ্চাদেরকে বলবেন যে আপনারা সেইভাবে ইংরেজিতে কথা বলুন? নিশ্চয় না, তো এটা তো হবে না। তারপর বলছে লক্ষ্য ভাষার রূপের উপর মনোযোগ দেওয়া, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করা। তো টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনগুলা? মনে করেন আপনি ইংরেজি শিখতে চাইছেন, ইংরেজি হচ্ছে আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ, তো আপনি ওর ফর্ম যেগুলো হচ্ছে গ্রামার, তো গ্রামারের উপর বেশি বেশি করে মনোযোগ দেওয়া। তো এটা কিন্তু যোগাযোগমূলক ভাষা শিক্ষার লক্ষ্য নয়। যোগাযোগ করতে গেলে কিন্তু আমাদের গ্রামারকে মনে রাখতে হয় না, কারণ আমরা যেভাবে বাংলা ভাষা প্রথমে শিখেছি নিশ্চয়ই আমরা কোনো গ্রামার মনে রাখিনি, সেজন্য গ্রামার মনে না রেখেও যোগাযোগমূলক ভাষা শেখা যায়, সেজন্য এটা অপশন হবে না। ঠিক আছে, সি বলছে শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা প্রদান করা, তো প্রোভাইড কমিউনিকেটিভ কম্পিটেন্স টু লার্নার্স। তো এটাই হবে সঠিক উত্তর, কারণ দুইজন যদি স্টুডেন্ট কথা বলে এবং একজন আরেকজনের কথা বুঝতে পারে, তাহলেই আমরা বলতে পারবো যে যোগাযোগমূলক ভাষা শিক্ষা হয়েছে। ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি। 4 নম্বর কি বলছে? অনুশীলন এবং অনুশীলনের মাধ্যমে উচ্চারণের উপর মনোযোগ দেওয়া। উচ্চারণের উপর মানে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, বারবার করে সেটি শেখা। তো বারবার করে উচ্চারণ মনে রাখা, এটা কোনো হবে না অপশন, এটা সঠিক নয়। তার পরবর্তী কোয়েশ্চন 4 নম্বর, ভাষা এবং শারীরিক নড়াচড়ার সমন্বয়ের উপর ভিত্তি করে যে পদ্ধতিটি তৈরি করা হয় তা হলো। মানে কবিতা পাঠ করার সময় বা গল্প পাঠ করার সময় টিচার যেভাবে বুঝিয়ে বুঝিয়ে হাত নেড়ে চেড়ে তারপর শরীরকে নেড়ে চেড়ে কবিতাটিকে পুরোপুরি বুঝিয়ে দেন,
তো সেটি কি? বেসিক্যালি সেটি হচ্ছে অপশন নাম্বার বি, মোট শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। ঠিক আছে, তো টাস্ক ভিত্তিক ভাষা শিক্ষা নয়, সমবায় ভাষা শিক্ষা নয়। সমবায় ভাষা শিক্ষা মানে কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা হচ্ছে সাধারণত সব শিশুরা মিলে একসাথে গ্রুপে ডিসকাশন করে কোনো বিষয় শিখে। ঠিক আছে, তো এটা নয়। তারপর যোগাযোগমূলক ভাষা শিক্ষাদান মানে একসাথে মিলেমিশে ভাষাকে শেখা, তো এটাও নয়। তো এটা যখন কোনো কবিতা বা গল্পকে কোনো শিক্ষক নিজের শরীরকে নড়াচড়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, তো এটা হচ্ছে মোট শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। ওকে, তারপরের কোয়েশ্চন, মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাবিদ্যার পূর্ব শর্তগুলি কি কি? মানে আমরা প্রাথমিক যে সাক্ষরতা সেটা কি বলবো, মানে কোনটি হবে অপশন, বা সংখ্যাবিদ যেটা মানে নিউমেরেসি আর কি, নিউমেরেসি, তো এটা কি অপশন কোনটি হবে? তো এটা অপশন হবে শোনা, বলা এবং পাটিগণিত করা, এটা নয়। পড়া, লেখা এবং সাধারণ গণিত করতে পারে। এই যে এখানে দেখছেন সাধারণ গণিত করতে পারে মানে যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো করতে পারা, লেখা জানা এবং পড়া জানা, তো এটাই হবে সঠিক উত্তর, মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাবিদ্যার পূর্বশর্তগুলো। ঠিক আছে, সি হবে না, লেখাপড়া এবং পরিবেশ শিক্ষা শুধুমাত্র এটি নয়। তারপর ডি যে বলছে পড়া, লেখা এবং সংখ্যার সাথে খেলা করা, এটাও নয়। ঠিক আছে, তো তার পরবর্তী যে কোয়েশ্চন 6 নম্বর, ব্যাকরণ শিক্ষাকে সমর্থন করার জন্য আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো তৈরি করি তার ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত? তো সবচেয়ে উপযুক্ত কোনটি সেটি জানতে চাইছে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে। তো ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আমরা যদি এটিকে সমর্থন করি, যেমন এটি অর্থবহ হওয়া উচিত, মানে কোনো কিছু যদি আমরা পাঠ আলোচনা করি বা কোনো গ্রামার ডিসকাশন করি ক্লাসে, এটা কি হতে হবে? এটা অর্থবহ হতে হবে, মানে এটা কোনো মিনিং থাকতে হবে। মিনিং ছাড়া কোনো পাঠ করালে সেটি সার্থক পাঠ হবে না। ঠিক আছে, তো গতিকে এই এ নম্বর অপশনই হয়ে যাবে আমাদের কারেক্ট। বি নম্বর বলছে এটি অত্যন্ত তথ্যবহুল হওয়া উচিত, অধিক তথ্যবহুল হলে তো হবে না। ঠিক আছে, কারণ ছোট ছোট শিক্ষার্থীরা সেটি মনে রাখতে পারবে না। সি নম্বর বলছে শিক্ষকের দৃষ্টিকোণ থেকে এটি উদ্দেশ্যমূলক হওয়া উচিত, শুধুমাত্র শিক্ষকের দৃষ্টিকোণ থেকেই উদ্দেশ্যমূলক হলে হবে না। ডি নম্বর বলছে এর কোনো সামাজিক ভূমিকা থাকা উচিত নয়, মানে এটাও অপশন হবে না, সামাজিক ফাংশন না থাকলে তো হবে না, কারণ কোনো ভাষা শিখলে নিশ্চয়ই সেটা সমাজে উপস্থাপন করতে হবে, তো এটা ভূমিকা থাকতে হবে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চন 7 নম্বর, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি যেটাকে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড বলি। ঠিক আছে, তো এটা ব্যবহার করে না, মানে নেগেটিভলি আমাদেরকে জিজ্ঞেস করেছে যে নেগেটিভ কোনটি। তো মাতৃভাষার মাধ্যমে শিক্ষাকে উৎসাহিত করে, তো এটা তো পজিটিভ, সেজন্য এটা হবে না। ব্যাকরণকে গুরুত্ব দেওয়া, অবভিয়াসলি ব্যাকরণকে গুরুত্ব দিতে হবে গ্রামার ট্রান্সলেশন মেথডে, তো এটা হবে না। শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা, তো এটাও শিক্ষার্থীরা নিশ্চয়ই যোগাযোগ বৃদ্ধি করবে। তারপর বলছে যে শিক্ষার্থীকে ভাষার সাবলীলতা ব্যবহার করতে সক্ষম করা, তো গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে কিন্তু আমরা কোনো যে ছাত্র আছে শিক্ষার্থী ওদেরকে ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি বলতে দেই না। ঠিক আছে, কারণ হচ্ছে গ্রামার প্রথমে শিখবে, তারপর অটোমেটিক্যালি ওরা কি করতে পারবে? ফ্লুয়েন্টলি বলতে পারবে। তো প্রথমে গ্রামারের ফর্ম শেখানো হয় ট্রান্সলেশন করার মাধ্যমে, তারপর ওরা পরে ধীরে ধীরে ভাষা ফ্লুয়েন্টলি বলতে শিখে যায়। তো এটাই হচ্ছে সবথেকে নেগেটিভ উত্তর, সেজন্য এটাই হবে আমাদের এখানে কারেক্ট। ঠিক আছে, তারপরের প্রশ্ন, এই যে দেখেন নিচের কোনটি সত্য নয়, এখানে আবার নেগেটিভ কোয়েশ্চন আমাদের দিয়েছে, তো এখানে আমাদের অপশনটি নেগেটিভ বার করতে হবে, কোনটা সত্য নয় বলছে। তো ভাষা ক্লাসের জন্য একটি ভালো লেখা সাংস্কৃতিকভাবে অতিরিক্ত বোঝায় ভরা, তো অতিরিক্ত বোঝায় যদি কোনো ভরা পাঠ্য থাকে তাহলে এটি তো ভালো পাঠ হবে না। তারপর বলছে এটাই নেগেটিভ বেসিক্যালি, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বি নম্বর বলছে একটি ভালো পাঠ্য বইয়ের সকল ব্যাকরণগত কাঠামো অন্তর্ভুক্ত থাকা উচিত, তো সকল ব্যাকরণগত কাঠামো কোনো পাঠ্য বইয়ে ভালো পাঠ্য বইয়ে থাকবে না, কারণ সব ব্যাকরণ যে একটা পাঠে ব্যবহার হবে এরকম কোনো কথা নয়, সেজন্য এই অপশনটিও নেগেটিভ। এখানে দুটি অপশন নেগেটিভ, সিটেট কিন্তু এই এ অপশনকে এবং বি অপশন দুটিকে কারেক্ট মেনে নিয়েছে,
তো ছাত্রছাত্রীরা এই দুটি অপশন থেকে যে কোনো একটি অপশন করলে কিন্তু নম্বর পেয়ে গিয়েছিল। তারপর সি বলছে যে ভাষা ক্লাসের জন্য একটি ভালো লেখা শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক এবং আগ্রহের বিষয়। এটা কিন্তু সঠিক, মানে এখানে তো নয় বলেছে, কিন্তু এটা কিন্তু পজিটিভ অপশন, ঠিক আছে। কারণ ভাষা ক্লাসে ভালো লেখা তখনই হবে যখন এটা কোনো প্রসঙ্গে হবে বা আগ্রহের বিষয় হবে, ঠিক আছে। তারপর বলছে একটি ভালো লেখা হলে সেই লেখা যার দৈর্ঘ্য সঠিক। তো কোনো পাঠ যদি আমরা লিখি বা কোনো কবিতা লিখি, এটা কিন্তু একটা দৈর্ঘ্য থাকতে হবে, শুধুমাত্র লিখে গেলেই হবে না, এটা নির্দিষ্ট অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে। তো এটাও পজিটিভ, গতিকে এটাও এখানে হবে না। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাক পঠন কার্যকলাপ সমর্থন করে? প্রাক পঠন মানে কি? পাঠকে পড়ার আগে যে কার্যকলাপ। তো এটা বলছে প্যারাফ্রেজিং টাস্ক ব্যবহার করে, মানে প্যারাগ্রাফ পড়ে। তো প্যারাগ্রাফ প্রথমে পড়ে ওর এইভাবে হবে না। তো বলছে একটি ভবিষ্যৎবাণী টাস্ক ব্যবহার করে। 3 নম্বর বলছে শিক্ষার্থীদের পাঠ্য সংক্ষেপে বলতে বলা। পাঠ পড়ানোই হয়নি, তো ওরা কিভাবে পাঠ সংক্ষেপে বলবে? তো এটা তো হবে না। ডি নম্বর বলছে ব্যাকরণগত কাঠামো শেখানো। তো পাঠ পড়ানোর আগেই ব্যাকরণগত কাঠামো শেখালেও হবে না। তো একটা ভবিষ্যৎবাণী টাস্ক ব্যবহার করে, মানে ইউজিং এ প্রেডিকশন টাস্ক। প্রেডিকশন টাস্ক মানে কি? মনে করেন আপনি একটি জল সম্বন্ধে পাঠ পড়াবেন। তো এই জল সম্বন্ধে পাঠ পড়াতে গেলে আপনি জল সম্বন্ধে ওদেরকে যে গল্প বলতে পারেন প্রথমে, তো ওরা জল সম্বন্ধে যেই বুঝতে পারবে ওরা যে আপনি জল সম্বন্ধে বলছেন, তখন কিন্তু ওরা বুঝবে যে আজকে স্যার আমাদের জল সম্বন্ধে কোনো পাঠ পড়াবেন। তো ওরা অনুমান করতে পারবে, ঠিক আছে। তো এটার জন্য এটা হবে অপশন নাম্বার বি কারেক্ট। তারপরের অপশন 10 নম্বর, লেখার ক্রিয়া এবং ধারণার চরিত্র বা দর্শক হিসাবে লেখার মতো কাজগুলি যার অধীনে আসে। মানে আপনি একটি পাঠ পড়াচ্ছেন, পাঠের যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটি কিন্তু অন্য কেউ, আর আপনি যখন পাঠটি পড়াচ্ছেন এই ক্যারেক্টারটি আপনি নিজে হয়ে বলছেন, ওদেরকে ডিসকাস করছেন। তো অন্য কোনো ক্যারেক্টারকে নিজের মতো করে বলে বোঝানোকে বলা হয় এক্সট্রাপোলেটিভ প্রশ্ন বা এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চন। তো এটা হচ্ছে অপশন নাম্বার এ, ঠিক আছে। তো এগুলো কিন্তু বোঝার প্রশ্ন হবে না, পাঠ্য বিশ্লেষণও হবে না, ভাষা বিশ্লেষণও হবে না। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এক্সট্রাপোলেটিভ প্রশ্ন। তারপরের কোয়েশ্চন, একটি ভাষার ক্লাসে কবিতা। তো একটা ভাষার ক্লাসে কবিতা কি? মানে কবিতা হচ্ছে ঠিক একইভাবে পড়ানো উচিত যেভাবে গদ্য পড়ানো হয়। তো গদ্যকে যেভাবে পড়ানো হবে, আপনি যদি পদ্যকেও সেইভাবে বা কবিতাকেও সেইভাবে পড়ান, নিশ্চয়ই এভাবে পড়াতে পারবেন না, কারণ কবিতায় অনেক ধরনের ছন্দ, লয়, অলঙ্কার থাকে। তো এগুলোকে মেনটেন করে আপনাকে পড়াতে হবে, সেজন্য এই অপশনটি কারেক্ট হবে না। তারপর বলছে প্রথমে কবির বিস্তারিত ভূমিকা দিয়ে শেখানো উচিত। তো কবির বিস্তারিত ভূমিকা দিয়ে শেখালেও হবে না। তারপর ডি বলছে কবিতা এবং কবি সম্পর্কে অনেক কিছু জানার মাধ্যমে। তো কবিতা এবং কবি সম্পর্কে জানলেই হবে না। তো সি বলছে বুঝা, মানে কবিতাটিকে বুঝতে হবে প্রশংসা এবং উপভোগ করার মাধ্যমে। প্রশংসা করতে হবে এবং উপভোগ করার মাধ্যমে আপনি সেটিকে শেখাতে পারবেন। তারপরের প্রশ্ন 12 নম্বর, শিক্ষার্থীদের মূল্যায়ন করার সময় একজন ভাষা শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তো আপনি মনে করেন আপনার শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন, তো মূল্যায়ন করবার সময় শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করলেন। তো তথ্য সংগ্রহ করলেন, তো এই অপশনগুলো কি হবে? এই ড্যাশের মাধ্যমে ফিল আপ করতে হবে। তো প্রথম অপশন বলছে যে কারিগরি শব্দ, মানে টেকনিক্যাল ওয়ার্ড এবং ভাষা ব্যবহার করে শিক্ষার্থীদের মতামত প্রদান করা। আপনি ওদেরকে ফিডব্যাক প্রদান করলেন টেকনিক্যাল ওয়ার্ডের মাধ্যমে, তো এটা অপশন হবে না, কারেক্ট। তারপর বলছে শিক্ষাগত এবং সহশিক্ষাগত দিকগুলির বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করে। তো এটা কিন্তু কারেক্ট হবে অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে ক্লাসের মধ্যে। তো অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে কারেক্ট হবে কিভাবে? দেখুন, মনে করেন আপনি ক্লাসে যেভাবে পড়ালেন সে বিষয়ে আপনি অ্যাসেসমেন্ট করলেন। তারপর ক্লাসের বাইরে যে টাস্কগুলো দেওয়া থাকে বুকের মধ্যে, বইয়ের মধ্যে দেখবেন লাস্টের দিকে অনেকগুলো ক্রিয়াকলাপ দেওয়া থাকে। তো এই ক্রিয়াকলাপগুলোও দিলেন। তো এই স্কুলের মধ্যে এবং তাছাড়া স্কুলের বাইরে গিয়ে ওরা যে কাজগুলো করবে এইগুলো দেখে কিন্তু আপনি ওদেরকে সহজেই মূল্যাঙ্কন করতে পারবেন। গতিকে এই বি নম্বর অপশনটি হয়ে যাবে কারেক্ট অপশন, ঠিক আছে। তো সি নম্বর বলছে তাদের কর্মক্ষমতা অনুসারে তাদেরকে
অসাধারণ, গড় এবং নিস্তেজ হিসেবে চিহ্নিত করা। তো এগুলো করলে তো হবে না, কারণ কোনো ছাত্রছাত্রীদের ওদের কর্মক্ষমতা, ওরা যে মার্কস পেয়েছে গ্রেড, এই গ্রেড অনুযায়ী আপনি যদি বলেন যে না আপনি খুব বেশি পেরেছেন, আপনি কম পেরেছেন, আপনি একদম পারেননি, এভাবে বললে হবে না। তারপর ডি বলছে যে ভাষা ক্লাসে আরও শিক্ষণ সহায়ক ব্যবহারের উদ্দেশ্য। আপনি নিশ্চয়ই ব্যবহার করতে পারবেন অনেকগুলো টিচিং টুল, কিন্তু এখানে মূল্যায়ন করার কথা বলছে, সেজন্য এটা হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চন, এই যে 13 নম্বর প্রশ্ন, যে পরীক্ষাটি শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতার ঘাটতি কোর্স চলাকালীন তাদের অসুবিধা এবং দক্ষতার ঘাটতি খুঁজে বের করার জন্য তৈরি করা হয় তাকে বলা হয়। মানে একটা ক্লাস চলছে এবং এই ক্লাস চলাকালীন কোনো ছাত্রর যে শিক্ষার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে বা জ্ঞান, মানে কোন পাঠটি ওরা বুঝতে পারছে না, কোনো পাঠের অংশ, তো এই পাঠটি বুঝতে পারছে না, তো ওদের কি কি প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলোকে কিভাবে নির্ণয় করবেন, তো এটা ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। তো এটা অপশন হয়ে যাবে কারেক্ট ডি নম্বর অপশন। নিয়োগের পরীক্ষা হবে না, দক্ষতার পরীক্ষা হবে না, কৃতিত্ব পরীক্ষাও হবে না। ঠিক আছে, তো এটা হবে ডায়াগনস্টিক টেস্ট। নেক্সট 14 নম্বর কোয়েশ্চন, পোর্টফোলিও মূল্যায়ন সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়। এখানে নয় বলেছে, তো আমরা দেখে নেব প্রথমে যে পোর্টফোলিও মূল্যাঙ্কনটি অ্যাকচুয়ালি কী। তো পোর্টফোলিও মূল্যাঙ্কন একজন শিক্ষার্থীর শেখার প্রমাণ প্রদান করে, মানে আপনি কতটুকু শিখলেন এটা পোর্টফোলিওর মাধ্যমে জানা যায়। তো অবভিয়াসলি জানা যায় এটার মাধ্যমে। এটি শিক্ষার্থীদের আরও স্বায়ত্তশাসিত হতে সাহায্য করে, মানে ছাত্রীরা বুঝতে পারে যে কোন জায়গায় ওরা ভুল করছে বা কোন জায়গায় শিখতে ওদের অসুবিধা হচ্ছে বা কোন জায়গায় ওরা শিখে নিয়েছে পুরোপুরি, এটা ওরা নিজেরা জানতে পারে। সেজন্য এটাও সঠিক উত্তর, মানে পোর্টফোলিও মূল্যাঙ্কন আর কি, এটাও সঠিক। কিন্তু এখানে আমাদের নয় বলেছে, সেজন্য এটা অপশন হবে না, এটা তো পজিটিভ অপশন। সি নম্বর বলছে এটি শিক্ষার্থীদের প্রতিফলনকে উৎসাহিত করে এবং তাদের শেখার উপর পর্যবেক্ষণ করতে সাহায্য করে, এটা কিন্তু এই অপশনের সাথে রিলেটেড, সেজন্য এটাও পজিটিভ উত্তর। তারপর ডি বলছে যে পোর্টফোলিও মূল্যায়ন হলো একজন শিক্ষার্থীর শেখার এককালীন মূল্যায়ন। মানে এককালীন মূল্যায়ন কি, মানে একসঙ্গে মূল্যায়ন। তো একসঙ্গে মূল্যায়ন কখন করা হয়, যখন এন্ড টার্ম এক্সামিনেশন হয়। ঠিক আছে, এন্ড টার্ম এক্সাম কখন হয়, যখন কোর্স শেষ হওয়ার পর পরীক্ষা হয়, সামেটিভ অ্যাসেসমেন্ট যেটি, তো সেটি কিন্তু পোর্টফোলিও মূল্যায়ন নয়। ঠিক আছে, সেজন্য এটি নয়, তো এইটি নয় হবে, তো এটাই হবে সঠিক উত্তর, নেগেটিভ সেন্স। ঠিক আছে, তারপরে 15 নম্বর, ব্যাকরণ ক্লাসে আমাদের প্রথমে উচিত। তো ব্যাকরণ ক্লাসে আমাদের প্রথম কি উচিত, প্রথম বলছে যে ব্যাকরণের বিষয় কিভাবে তৈরি করা হয় তা ব্যাখ্যা করা। তো ব্যাকরণ বিষয়টি কিভাবে তৈরি হয় সেটি ব্যাখ্যা করা, এটা নেগেটিভ সেন্স, কারণ কিভাবে ফর্মটা তৈরি হচ্ছে সেই সম্পর্কে ছোটো ছোটো শিক্ষার্থীদের বললে কিন্তু ওরা বুঝতে পারবে না। তারপর বলছে যে ব্যাকরণের বিষয়টিকে প্রাকৃতিক আলোচনায় উপস্থাপন করা। সি নম্বর বলছে অনিয়মিত ব্যাকরণ থাকলে ব্যাখ্যা করা। অনিয়মিত ব্যাকরণ থাকলে ব্যাখ্যা করা, এটাও নেগেটিভ। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ওরা বুঝতে পারবে না যে কোনো ফর্ম যদি না হয় তো এটা কেন হলো না, এই ধরনের কিন্তু ওরা চিন্তাধারা করতে পারবে না। তারপর ডি বলছে ব্যাকরণের সামাজিক কার্যাবলী বর্ণনা করা। তো ব্যাকরণের সামাজিক কার্যাবলী বর্ণনা করা মানে ব্যাকরণটি কীভাবে সোশিয়ালি ইউজ হচ্ছে, এটাও কিন্তু ছোটো ছোটো বাচ্চারা বুঝতে পারবে না। সেজন্য ব্যাকরণ ক্লাসে আমাদের প্রথমে উচিত ব্যাকরণের যে বিষয়টি সেই বিষয়টি প্রাকৃতিকভাবে আলোচনা করা। ঠিক আছে, তো প্রাকৃতিকভাবে আলোচনা করলেই কিন্তু ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে ওরা কিভাবে জিনিসটিকে ব্যবহার করতে পারছে ব্যাকরণকে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের 15টি কোয়েশ্চন। এখানে আমাদের ক্লাসটি আজকের শেষ হলো। আপনারা ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি কমেন্ট করবেন, তাহলে আরও এভাবে নতুন নতুন ক্লাস নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে, যেগুলো আপনাদের আপকামিং সিটেট এক্সামে কাজে আসবে। তো থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট।